সো রেকর্ডটা যেন হ্যাঁ ইয়ে হ্যাঁ, হয়। রেকর্ড অন করে দিচ্ছি অলরেডি। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা কোর্স প্ল্যানিং নিয়ে ডিসকাস করবো আর আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে ডিসকাস করবো কিছুক্ষণ। সো প্রথমে আমরা আমাদের কোর্স প্ল্যানিংটা নিয়ে কথা বলি যে আমরা যেহেতু অন্যভাবে শিখবো, অন্যভাবে বলতে এটা কীভাবে বলতাম, যে আপনি তো অনেক কিছু পারেন, তাই ওইগুলো না দেখে আমরা সরাসরি ডাইরেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড থেকে যাব, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টগুলো দেখার পর মাই স্কুল দেখবো, তারপর আমরা লারাভেলে যাব, এরকম আর কি। নর্মালি তো আমি শুরু করি যে বেসিক পিএইচপি থেকে, যে পিএইচপি ইনস্টলেশন, এগুলো তো না হোপফুলি না না, আপনার এগুলো জানা আছে। সো এগুলো নিয়ে এগুলো আমি টাইম ওয়েস্ট করে লাভ না করে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড থেকে শুরু করি। হুম, সো অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্ট দেখার পর আমরা দেখবো মাই স্কুয়েল, তারপর মাই স্কুয়েল দেখার পর আমরা লারাভেলে জাম্প করব। সো বেসিক্যালি ওকে আমরা ডকুমেন্টেশন হিসেবে ইউজ করব W3 স্কুল, তারপর হচ্ছে লারাভেলের জন্য লারাভেলের ওয়েবসাইট, আর হচ্ছে এটা হচ্ছে আমার ওয়েবসাইট টুটসপ্যাক.com। এখানে আমি মাঝে মধ্যে লারাভেল অথবা পিএইচপি নিয়ে ব্লগ লিখি, এটাকেও মাঝে মধ্যে ফলো করব। হুম আচ্ছা, হুম হুম সো এই তো এটা হচ্ছে আমাদের প্ল্যান। সো ওকে। আপনার তো গিটহাব নিয়ে আইডিয়া আছে। হ্যাঁ আইডিয়া আছে, গিটহাবে আইডিয়া আছে। আচ্ছা ওয়েল, রিপোজিটরি করা করা এগুলো বু- সমস্যা নেই। বুঝতে পারছি। সো আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করি, ওই রিপোজিটরিতে আমাদের কোর্স রিলেটেড সমস্ত ফাইলগুলো থাকবে, সো দ্যাট আপনি ওগুলো দেখতে পারেন। সো আমি অ্যাজ ইউজুয়াল ওইটাকে একটা রিপোজিটরি ক্রিয়েট করি, যেমন এটার নাম দিই লারাভেল ব্যাচ 3 BAT ব্যাচ 3 2 3 BATCS ব্যাচ 3। সো আমি একটা কোর্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমার ডেস্কটপে, তারপর এখানে index.html একটা ফাইল নিয়েছি। অ্যাকচুয়ালি এটাকে আমি বিএস কোডে ওপেন করছি, সো এটাকে আমি এখন গিটে আপলোড করব। সো আমরা জানি গিটহাব কোনো এমটি ফাইলকে ট্র্যাক করে না, তাই এখানে আমি একটা HTML ফাইল নিই, HTML HTML:5 জাস্ট নাথিং, আমরা একটা এসএন দিই ব্যাচ 3। এখন জাস্ট ফাইলটাকে গিটে আপলোড করে ফেলি, গিট অ্যাড, ওপস আমাদের গিট এডিটে করে নিই, গিট init ইংলিশ git add git commit first class, first CLA ফার্স্ট ক্লাস। তারপর আমাদের ব্রাঞ্চ দিতে হবে মেইন ব্রাঞ্চ, তারপর হচ্ছে আমাদের রিপোজিটরির নেম, এটা হচ্ছে রিপোজিটরি নেম। সমস্ত কোডগুলো আমি ক্লাস বাই ক্লাস ওয়াইজ এখানে আপলোড করে দেবো, আপনার প্রয়োজন হলে আপনি এখানে দেখে নিন, এটা কোনো প্রবলেম নেই। পেস্ট পসিবল। সো আমাদের কোডগুলো গিটে চলে আসছে। সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, তার নাম দিয়ে পিএইচপি, কারণ যেহেতু আমরা পিএইচপি র পিএইচপি দেবো, সো এগুলোর জন্য আমরা র পিএইচপি এই ফোল্ডারে থাকবে। মেকটিয়ার পিএইচপি সিডি পিএইচপি অপস পিএইচপি কোড CODE। আচ্ছা, সো প্রথমে একটা index.php ফাইল ক্রিয়েট করে নিই, এখানে আমরা সমস্ত আজকের কোডগুলো রাখবো। ওকে। ইন্ডেক্স, আচ্ছা ওয়েল, ফাইল ক্রিয়েট করছে, ভালো কথা থাক। আচ্ছা, সো এখন আমরা দেখি অবজেক্ট ওরিয়েন্টেড কি। অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে ওওপি, ওওপি স্ট্যান্ড ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। বেসিক্যালি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন ইউজ করি? অবজেক্ট ওরিয়েন্টেড আমরা প্রোগ্রাম ইউজ করে আমাদের কোডগুলোকে যাতে আরও ইনহ্যান্স করতে পারি, যেমন আমাদের কোডগুলোকে যাতে রিইউজেবিলিটি করতে পারি। যেমন আমরা নর্মাল প্রসিডিওর পিএইচপিতে যে সময় কোড করি, অথবা পিএইচপি না যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখা যায় আমাদের একটা ফাইলে আমাদের সমস্ত কোডগুলো থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের কোডগুলোকে মেনটেন্যান্স করা নাইটমেয়ার, যে আমরা কোনো একটা ক্লিয়ার স্ট্রাকচার থাকতেছে না, আমরা যেমনি করে এমনি কোড করি, পরে আলটিমেটলি দেখা যায় যে আমাদের কোডটা অন্য কেউ যদি রিড করতে আসে তাহলে কোথায় কী লিখছে ওই সে বুঝবে না। সো আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড যদি ফলো করি, তাহলে একটা স্ট্রাকচার ওয়েতে যাবে এবং আমাদের কোডগুলোকে আমরা রিইউজ করতে পারবো, যে আমাদের কোডগুলোকে ডুপ্লিকেশন হবে না, আমাদের একটা কোডকে আমরা অনেক জায়গায় ইউজ করতে পারবো। সো অবজেক্ট ওরিয়েন্টেডের মেন চারটা পিলার আছে। ওই পিলারগুলো হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন। সো আমরা স্টেপ বাই স্টেপ এগুলোকে দেখবো, যেগুলো নিয়ে ডিসকাস করবো।
সো এখন আমরা দেখি অবজেক্ট কি। অবজেক্ট যে কোনো কিছু হইতে পারে, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু একটা অবজেক্ট। সো একটা অবজেক্টের কি কি থাকতে পারে, একটা অবজেক্টের ফাংশন থাকতে পারে, অ্যাট্রিবিউট থাকতে পারে, বিহেভিয়ার থাকতে পারে, ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। যেমন আমরা মানুষ, আমরা একটা অবজেক্ট, যেমন আমাদের হাত পা আছে, এগুলো হচ্ছে আমাদের প্রপার্টি মানে অ্যাট্রিবিউট। তারপর আমরা খাইতে পারি, খেলতে পারি, অথবা কিছু একটা করতে পারি, এগুলো হচ্ছে আমাদের বিহেভিয়ার, যে এগুলো হচ্ছে আমাদের ফাংশনের মতো এরকম আর কি। আমরা যদি এখন ক্লাস এবং অবজেক্টের ডেফিনেশনে আসি, তাহলে আমরা এভাবে বলতে পারি এই ক্লাস ইজ এ কালেকশন অফ অ্যাট্রিবিউট অ্যান্ড ফাংশন। মানে একটা ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং ফাংশনের কালেকশন। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাসের ডেফিনেশন। আর অবজেক্ট হচ্ছে এ ক্লাস ইফ ইউ ক্যান টেক এ কপি অর ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস দ্যাট ইট কল অবজেক্ট। মানে আমরা একটা ক্লাসের যদি ইনস্ট্যান্স ক্রিয়েট করি তখন তাকে আমরা অবজেক্ট বলবো, অথবা সো একটা এক্সাম্পল যেমন ভেহিকল আমাদের হচ্ছে একটা ক্লাস। ভেহিকল ক্লাসের অবজেক্ট হচ্ছে যেমন মোটরসাইকেল, কার, ট্রাক ইত্যাদি। এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি এরকম আর কি, যে আমাদের এনিমেল নামে একটা ক্লাস, একটা ক্যাটাগরির মতো বলা যায় আর কি, যে গাড়ির মধ্যে গেলে এই জিনিসগুলো পড়ায়। ওইরকমই বলতে পারি যে একটা স্কেলেটন, যে আমাদের ওই একটা অবজেক্ট ক্রিয়েট করতে, একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হলে ওই প্রপার্টিগুলো থাকবে আর কি, এরকম আর কি। সো এই তো আমরা এই ক্লাস আর এবং অবজেক্ট দেখছি, এগুলো কি এখন পিএইচপিতে আমরা ক্লাস অবজেক্ট কিভাবে ইউজ করতে পারি ওইটা দেখি। সো আমরা পিএইচপি নিয়ে কাজ করতে হলে আমাদের পিএইচপি সিনট্যাক্স দিতে হয়। তারপর সো প্রথমে আমরা একটা ক্লাস ডিফাইন করি। সো আমাদের পিএইচপিতে ক্লাস ডিফাইন করার জন্য আমাদেরকে ক্লাস কিওয়ার্ড এটা ইউজ করতে হয়। তারপর হচ্ছে আমাদের ক্লাসের নাম দিতে হয়। সো আমি একটা ক্লাসের নাম দিই এখানে না যাচ্ছে আমি ইউজারে দিই। সো একটা জিনিস মনে রাখবেন, আমাদের ক্লাসের ফার্স্ট কিওয়ার্ড বড় হাতের হতে হবে, তো ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হতে হবে, এটা হচ্ছে কনভেনশন। আচ্ছা, সো আমরা এখন একটা ক্লাসের প্রপার্টি নেই। সো পাবলিক, এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে পাবলিক একটা কিওয়ার্ড ইউজ করতেছি। এখানে পাবলিক এটা কেন ইউজ করতেছি, এগুলোকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। আরও অনেক ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে যেগুলো নিয়ে আমরা ফিউচারে ডিসকাস করবো। সো যেমন ইউজার নেম, যে একটা ইউজারের নেম থাকতে পারে, তারপর তার একটা ইউজারের ইমেলও থাকতে পারে। এগুলো হচ্ছে প্রপার্টি। এখন আমরা মেথড ডিফাইন করি। মেথড আর ফাংশন হচ্ছে সেম। আমি মাঝে মধ্যে মেথডকে ফাংশন বলবো, আবার ফাংশনকে মেথড বলবো। সো এই তো আবার মেথড ডিফাইন করার জন্য আমাদেরকে অ্যাক্সেস মডিফায়ার, তারপর হচ্ছে আমাদের ফাংশনের নেম দিতে হয়। যেমন আমি দিলাম ইনফো। এই ইনফো মেথডটা কী করে, ইনফো মেথডটা আমাদের ইউজারের ইনফরমেশনগুলোকে প্রিন্ট করে। আচ্ছা, ভালো কথা। সো এখানে আমি দিই প্রিন্ট অথবা ইকো দিলে হতে ইকো user name is name, তারপর ইমেল is ইমেল, মানে জাস্ট আমাদের এই ইনফরমেশনটাকে প্রিন্ট করবে, এতটুকুই কাজ। আর এখানে একটা স্ল্যাশ মানে নিউ লাইন দিয়ে দেই। আচ্ছা, এখানে যে এই সিনট্যাক্সটার কাজটা কি? এখানে কার্লি ব্রেসেসের কাজ হচ্ছে আমরা কার্লি ব্রেসেসের ভিতরে ডাইনামিক ভেরিয়েবল পুশ করতে পারি। হচ্ছে এক্সক্লেমেটর। এটা এই যে ইমেল, হ্যাঁ এখানে এই যে, তাহলে এটা ভুলে লেখা হয়েছিল না? কোনটা? না, এটা এক্সক্লেমেটর, এটা ভুলে লেখা হয়েছে, মানে এখানে এক্সক্লেমেটর দিতে চাইছিলাম না। আচ্ছা, ওয়েল পাবলিক, ও আচ্ছা, আমরা ফাংশনের নাম দিই না, পাবলিক ফাংশন। আচ্ছা, ওয়েল না এই যে ইমেলের পরে এখানে যে এক্সক্লেমেটর দিছি, না এক্সক্লেমেটরে এটা কোনো ফ্যাক্ট না। আমি দিছি ইমেলের পরে একটা এক্সক্লেমেটর প্রিন্ট হবে। আচ্ছা, কোনো রিলেশন নাই, আনএক্সপেক্টেড এখানে। ও আচ্ছা, আমি এখানে তো দিতে ভুলে গেছি, ব্র্যাকেট প্যারেনথেসিস। আচ্ছা, বল আমি তো ফাংশন কিওয়ার্ডে দিই নাই, হাই রে এখানে আমি ফাংশনের কিওয়ার্ডে তো দেই নাই। সো এখানে একটা জিনিস নোটিস করেন, এখানে আমি নেম আর ইমেল দিছি। সো নেম আর ইমেল এখানে আমাকে একটা ইরর দেখাচ্ছে। এখানে ইরর দেখাবে কারণ আমরা একটা ক্লাসের ভিতরে যদি ক্লাসের কোনো প্রপার্টি অথবা মেথডকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদেরকে এখানে দিস কিওয়ার্ড, এই কিওয়ার্ডে ইউজ করতে হয়। দিস ডট, হ্যাঁ, দিস ডট, এখানে না, এটা হচ্ছে অবজেক্ট চিহ্ন। ওকে, এভাবে দিস দিয়ে অ্যাক্সেস করতে হয়। ওকে, আচ্ছা, বল। সো এখন দেখি আমরা আমাদের কোডটাকে রান করি। সো আমি এই জিনিসটা কখন করতে হয়, যখন আপনার সেম ক্লাসের ভিতর যদি তার ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চায় তখন। হ্যাঁ, সেম ক্লাসের ভিতরে যদি আমরা ভেরিয়েবল থাকে, ওই ভেরিয়েবল অথবা প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে চাই, তাহলে ওই সময় আমাদেরকে দিস দিয়ে ইউজ করতে হয়। ওকে,
জি টার্মিনাল ওপেন করি সো আমি একটা পিএইচপি সার্ভার ক্রিয়েট করে নিয়েছি লোকাল হোস্ট 2121 আসছে আচ্ছা আমাদের এই কোডটুকু এখানে ওপেন হয়েছে সো আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি সো লেটস অ্যাজিউম তার নাম u1 সো আমরা জানি কোনো একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হলে নিউ কিওয়ার্ড এই নিউ কিওয়ার্ড দিতে হয় নিউ তারপর হচ্ছে আমাদের ক্লাসের নাম সো আমাদের ক্লাসের নাম হচ্ছে ইউজার ভালো কথা সো এখন যদি আমরা ইউজার এই ইনফো ফাংশনটাকে কল করতে চাই তাহলে আমাদেরকে u1 এই আচ্ছা তার মানে এখানে কি এই যে ইউজার যে ক্লাসটা তৈরি হইছে এই ইউজার ক্লাসটাকে আমরা অবজেক্টের আওতামুক্ত করে ফেললাম না ইউজার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছে এটা তো হচ্ছে একটা ক্লাস আমরা তো ক্লাসের একাধিক অবজেক্ট ক্রিয়েট করতে পারি সো অবজেক্ট ক্রিয়েটের জন্য আমাদেরকে নিউ কিওয়ার্ডটা দিতে হয় নিউ ইউজার মানে হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সো এখন যদি আমরা আবার নিউ ইউজার দিই তাহলে আমাদেরকে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হবে যে আমাদের মেমোরিতে আরেকটা জায়গা অ্যালোকেট হবে এই তো সো আমরা চাইলে কোনো ভেরিয়েবল অথবা কোনো প্রপার্টির আমরা ইনিশিয়াল নাম দিতে পারি ইনিশিয়াল ভ্যালু যেমন দিচ্ছি আমি এসএসএ শাহিন এগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল আমরা স্যার ইনিশিয়াল দিতেই পারি তার একটা ইমেল দিলাম s@gmail.com ভালো কথা সো এখন যদি আমরা u1 ইনফোটাকে যদি কল করি u1 ইনফো এই ফাংশনটাকে যদি কল করি তাহলে দেখি কি রেজাল্ট আসে দেখেন আমাদের ইউজার নেম শাহিন তারপর হচ্ছে ইমেল ইজ asa@mail.com এটা আসতেছে মানে ডিফল্টটা সো আমরা যদি চাই যে এই আমাদের ভেরিয়েবলগুলো অথবা প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে তাহলে আমরা সেটাও করতে পারবো সেটা আমরা কীভাবে করবো আমাদের অবজেক্ট তারপর হচ্ছে আমাদের এই প্রপার্টিগুলোর নাম যেমন আমরা নেমটাকে চেঞ্জ করব নেম ইকুয়াল টু দিলাম টেস্ট সো এখন আমাদের শাইনের জায়গায় হয়ে যাবে টেস্ট আপডেট হয়ে যাবে হ্যাঁ আমাদের এখানে চেঞ্জও হয়ে যাবে যে ডিফল্ট নামটা আর কি ডিফল্ট নাম যেটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে ভালো কথা এই তো সো আমরা যেন মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারি সো আচ্ছা আমরা আরেকটা ক্লাস নেই দিলাম ক্লাস স্টুডেন্ট আমরা ক্লাসে আরও অনেক কিছু দেখব আরেকটা ক্লাস নেওয়ার একটা কারণ হচ্ছে ইউজার স্টুডেন্ট আমাদের ভিতরের প্রপার্টিগুলো থাকে আমরা পরে এটাকে ডিলিট করে দেব আচ্ছা বল সো নিউ ইউজার নিউ স্টুডেন্ট সো আমি s1 নামে আরেকটা অবজেক্ট নেই নিউ স্টুডেন্ট student আচ্ছা বল সো আমরা এখন s1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এখন দেখি যে আমাদের s1 এই অবজেক্টটা আমাদের এই স্টুডেন্ট ক্লাসের কিনা মানে আমরা বেসিক্যালি আমরা চাচ্ছি যে s1 ক্লাসটা এই স্টুডেন্ট ক্লাস s1 অবজেক্টটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট কিনা সেটা টেস্ট করব সো কোনো একটা অবজেক্ট কোনো ক্লাসের ইনস্ট্যান্স করে সেটা চেক করার জন্য আমাদের একটা মেথড আছে এটা হচ্ছে ইনস্ট্যান্স অফ instance ইনস্ট্যান্স অফ না এই বুঝি না এটা জিনিসটা কি একটু কাইন্ড আরেকবার আচ্ছা আমি বলতেছি আচ্ছা আমি আগে কোডটা লিখে তারপর আমি বলতেছি s1 ইনস্ট্যান্স অফ তারপর হচ্ছে ক্লাসের নাম স্টুডেন্ট আচ্ছা ওয়েল আমরা কোনো অবজেক্ট যদি কোনো ক্লাসের ইনস্ট্যান্স কিনা সেটা যদি চেক করতে চাই তাহলে আমাদেরকে ইনস্ট্যান্স অফ এই কিওয়ার্ডটা ইউজ করতে হয় যেমন আমাদের ইনস্ট্যান্স অফ মানে ইনস্ট্যান্স কিনা এই যে জিনিসটা বলে ইনস্ট্যান্স কিনা হ্যাঁ ইনস্ট্যান্স কিনা মানে এটা কি বোঝায় মানে ইনস্ট্যান্স দিয়ে কি বোঝায় ইনস্ট্যান্স মানে হচ্ছে অবজেক্ট আমি প্রথমে তো বললাম ইনস্ট্যান্স অবজেক্ট কপি এগুলো হচ্ছে এবারে একই কিওয়ার্ড মানে সিমিলার টাইপ আচ্ছা মানে আমাদের এই যে s1 আমাদের স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট কিনা আমরা সেটা চেক করতে চাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কথা আমাদের s1 তে এমনও হইতে পারতো ইউজার এই তো সো আমরা এখন চেক করতে চাচ্ছি আমরা ওইখানে ইউজার লিখতাম আর কি স্টুডেন্টের জায়গায় নিচে ইনস্ট্যান্স অফ এর পরে স্টুডেন্ট লেখা হইতো স্টুডেন্ট হতো মানে আমরা এখন চেক করতে চাচ্ছি এখানে যে কোনো কিছু হইতে পারতো আমরা বেসিক্যালি চেক করতে চাচ্ছি যে s1 এটা কার অবজেক্ট আমরা সেটা চেক করতে চাচ্ছি সেটা স্টুডেন্ট নাকি ক্লাসের যদি আমাদের s1 ইনস্ট্যান্স অফ যদি স্টুডেন্টের হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করব ইকো ওকে একটা কিছু একটা প্রিন্ট করলাম আর যদি না হয় তাহলে আমরা বলব নো এলস নো ইকো নো সো এখন আউটপুট কি আসার কথা ডেফিনেটলি ওকে ওকে আসবে হ্যাঁ এই যে ওকে আসতেছে আচ্ছা এখানে একটা বিআর দেই নিউ লাইন এটা দিয়ে তো বুঝাই নিউ লাইন স্ল্যাশ নিউ আচ্ছা ইকোর ভিতরে নিউ লাইন কাজ করবে না এটা সমস্যা নেই ইকো এখানে একটা বিআর দেই তাহলে তো হয় বিআর মানে হচ্ছে লাইন ব্রেক ব্রেক লাইন
তো ওকে প্রিন্ট আসছে। আচ্ছা ওয়েল, সো এখন আমরা যদি s1 ইনস্ট্যান্স অফ ইউজার ক্লাস দেই তাহলে এখানে আমাদের আসবে নো, কারণ আমাদের s1 হচ্ছে ইউজার ক্লাসের ইনস্ট্যান্স না। সো বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে যে আমরা ইনস্ট্যান্স অফ এই কিওয়ার্ড দিয়ে কোনো একটা ক্লাসের অবজেক্ট কিনা সেটা চেক করতে পারি। এটা বোঝানোর জন্য আমি এই ক্লাসটাকে কপি করছি। আচ্ছা আমি এটাকে আবার কমেন্ট আউট করে রাখি। আচ্ছা গ্রেট। সো এখন আমরা দেখি কিছু ম্যাজিক মেথড। ম্যাজিক মেথড বলতে বেসিক্যালি আমরা এখন একটা ক্লাস একটা অবজেক্ট যে সময় ক্রিয়েট করবো আমরা চাচ্ছি এই অবজেক্টের কিছু ডাটা পাস করতে, মানে ইনিশিয়ালি কিছু ডাটা পাস করতে, সেটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। সো একটা ম্যাজিক মেথড নিয়ে সেটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। আচ্ছা আমি এই নামগুলো উঠে দিই, এগুলো এখন প্রয়োজন নেই। কনস্ট্রাক্টর pub public function cons construct। সো লেটস অ্যাজিউম আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করব একটা ক্লাসের, সো ওই সময় আমরা ইনিশিয়ালি কিছু কাজ করতে চাই। সো এই কাজগুলো আমরা কনস্ট্রাক্টরে করতে পারি। যেমন আমরা এখন কি কাজ করব, আমরা এখন ইউজার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় তার নাম এবং ইমেল পাস করে দেব। জাস্ট এই সিম্পল কাজটুকু আমরা এখন করব। সো কনস্ট্রাক্টর একটু আরেকবার আমার এই কাজটা কেন করা লাগবে এই জিনিসটা, এই যে কনস্ট্রাক্টরের কাজটা? আচ্ছা কনস্ট্রাক্টর কেন ইউজ করি আমরা এটা? না 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 বলতেছি এই যে কনস্ট্রাক্টর যে এখানে কাজটা করতে শিখতেছি এখন, এটা আসলে মানে ইউজটা কখন হয়? এটা ইউজ কেস তো এই যে ইউজ কেসটা এখনই বললাম যে আপনার আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় যদি ইনিশিয়ালি কোনো কাজ করতে হয়, ইনিশিয়ালি কোনো ভ্যালু দিতে হয় এরকম কিছু? হ্যাঁ ইনিশিয়ালি কোনো ভ্যালু দিতে হয়। ইনিশিয়ালি কাজটা যে কোনো কিছু হইতে পারে, এখন জাস্ট আমি এখানে একটা ভ্যালু দিছি আর কি। আচ্ছা ইনিশিয়ালি কাজটা যে কোনো কিছু হইতে পারে সেটা আমরা ফিউচারে দেখবো। জাস্ট এখন কনসেপ্টটা বুঝেন যে আমরা কনস্ট্রাক্টর কেন ইউজ করি। আমরা কনস্ট্রাক্টর ইউজ করে কোনো একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় যদি ইনস্ট্যান্স যদি কিছু করতে চাই তাহলে আমরা ওটা কনস্ট্রাক্টর দেওয়া করব। এটা হচ্ছে কনস্ট্রাক্টরের ডেফিনেশন। আচ্ছা বুঝছেন? সো আমরা এখন এই প্রবলেমে কি করব, আমরা এখন এই ইউজার ক্লাসের কনস্ট্রাক্টরের ইউজারের নেম এবং ইমেলটাকে পাস করব। আমাদের এই প্রবলেমের এটা হচ্ছে ডেফিনেশন। আমরা এখন এটা করব। সো আমরা এখানে কি করছি, কনস্ট্রাক্টরে দুইটা ভেরিয়েবল পাস করব, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইমেল। সো লেটস অ্যাজিউম এখানে আমরা পাস করব নেম, একটা করব ইমেল, EMAIL। আচ্ছা বল, সো এখন আমরা নেম এবং ইমেলটাকে পাস করছি। লেটস অ্যাজিউম আমরা এটাকে পাস করছি, এগুলোতে আমাদেরকে এখন স্টোর করতে হবে। সো আমরা এখন এগুলোকে স্টোর করব আমাদের এই নেম এবং ইমেল প্রপার্টির ভিতরে। আমাদের যে পাবলিক যে নেম এবং ইমেল আছে ওই প্রপার্টিগুলোতে আমরা এগুলোকে স্টোর করব। সো আমরা যদি কোনো ক্লাসের প্রপার্টি অথবা মেথডকে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে দিস কোড দিতে হয়, দিস তারপর অবজেক্ট সাইন তারপর হচ্ছে আমাদের মেথড এবং প্রপার্টির নাম। সো আমরা চাচ্ছি যে পাবলিক নেম, যে আমাদের এই নেম ভেরিয়েবলের ভিতরে আমরা যে নেমটা পাস করব এটাকে আমরা স্টোর করব। নেম এখানে এই নেম আর এই নেম সম্পূর্ণ আলাদা, এখানে যে কোনো কিছু হইতে পারত। আচ্ছা আমি এখানে এন দিই, এখানে ই দিই, যাতে আপনার কনফিউশনে না পড়েন। নেম এবং ই। আচ্ছা ওয়েল, সো এখন আমরা চাচ্ছি ইমেল ভেরিয়েবলে আমরা ইমেলটাকে স্টোর করতে। ইমেল এখানে হবে ই। এই তো এটা হচ্ছে আমাদের PHP 8 এর নিচের ভার্সন। আপনি যদি PHP 8 ইউজ করেন তাহলে আমরা কনস্ট্রাক্টরটাকে অন্যভাবে লিখতে পারি। আচ্ছা আমি এটাকে কমেন্ট আউট করে লিখতেছি। তাহলে এখন তো আস্তে আস্তে আগের গুলো ইয়ে হয়ে যাইতেছে, ডুপ্লিকেটেড ভার্সন হয়ে যাচ্ছে। ডুপ্লিকেটেড ভার্সন হয়ে যাচ্ছে। আমরা যেহেতু এখন PHP 8 ভার্সন চলে, আমরা PHP 8 এর মতো করে কোড লিখব। হ্যাঁ এর মতো করেই করি তাহলে সুবিধা হয়। ফাংশন কনস্ট্রাক্টর, পাবলিক ফাংশন কনস্ট্রাক্টর, পাবলিক আমি একে কোডটা লিখে তারপর বুঝে দিচ্ছি। নেম পাবলিক, আচ্ছা নেম কন্ট্রোল বি, ইমেল এখানে এগুলোকে কাটা দিতে হবে, এগুলোর প্রয়োজন নাই। ওয়াইস ইউএস PHP 8। আচ্ছা ওয়েল, সো এখানে আমরা যেই কোডটুকু লিখছি আর এখানে এতটুকু কোড লিখছি, দুইটাই সেম কথা। আমরা এটাকে বলা হয় কনস্ট্রাক্টর প্রমোশন। আমরা কনস্ট্রাক্টরকে প্রমোশন করছি। এটা যাই হোক, সো আমরা কি করতেছি, এখন একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করার সময় আমাদেরকে দুইটা ভ্যালু পাস করতে হবে, নেম এবং ইমেল। দেখেন আমাদেরকে এখানে ইরর দিয়ে দিতেছে, আগে এই ইররটা ছিল না, যে এখানে অ্যাকসেপ্ট করতে হবে, এখানে পাস করতে হবে। সো এখানে আমি নেম পাস করি, কি পাস করি, শাহিন
এবং তার একটা ইমেল দেই s@mail.com s@mail.com। সো এখন আমরা কোডটাকে যদি রান করি তাহলে দেখেন এখন আর কোনো এরর নেই, এখানে টেস্ট আছে, টেস্ট কেন আসছে আমি ওভাররাইট করে দিয়েছি। আচ্ছা এখানে তো আমি আবার নেমটাকে ওভাররাইট করতেছি, তাই টেস্ট আছে, সেটাকে কনভার্ট করে দিই। এই যে আমাদের নেম শাইন তারপর ইমেল আসতেছে। সো এখন আমরা যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, যেমন user2 u2@mail.com। সো এই তো এখন যদি আমরা u2 ইনফোটাকে যদি কল করি u2 info আর এটাকে যদি কমেন্ট এর এখানে যদি একটা লাইন ব্রেক দেই তাহলে আমরা দুইটাকে দেখতে পাবো pr, একটা হচ্ছে শাইনের জন্য আর একটা হচ্ছে user2 এর জন্য। এই যে দেখেন একটা হচ্ছে শাইনের জন্য আর একটা হচ্ছে ইউজারের জন্য। সো এই তো সবাই কনস্ট্রাক্টর কি কাজ করে, কেন আমরা কনস্ট্রাক্টর দিয়ে কি করবো সেটা দেখছি। তো আমি আবার রিক্যাপ করি, আমরা কনস্ট্রাক্টর ইউজ করে একটা অবজেক্ট ক্রিয়েশনের সময় যদি আমরা কোনো কাজ করতে চাই ওই সময় আমরা কনস্ট্রাক্টর ইউজ করব। আচ্ছা ওয়েল, সো এখন আরেকটা ম্যাজিক, এগুলোকে বলা হয় ম্যাজিক মেথড। সো আমরা আরেকটা ম্যাজিক মেথড দেখি, সেটা হচ্ছে ডিস্ট্রাক্টর পাবলিক ফাংশন। মেথডগুলো তো আমরা একটা ক্লাসের ভিতরেই করতেছি না? হ্যাঁ একটা ক্লাসের ভিতরে, এই যে দেখেন এই কার্লি ব্রেসেসের ভিতরে আছে ডিস্ট্রাক্টর। এখানে আমি জাস্ট কি করি ইকো একটা বিআর দেই, বিআর দেই আর এখানে একটা মেসেজ প্রিন্ট করে ওয়ার্ক হ্যাজ ডান। আচ্ছা ওয়েল, আমি দ্বিতীয় অবজেক্টটাকে কমেন্ট আউট করে রাখতেছি। এখন দেখি আমাদের আউটপুট কি আছে। এখানে আউটপুট আসতেছে ওয়ার্ক হ্যাজ ডান। আমি এখানে কি করছি, একটা ডিস্ট্রাক্টর একটা ম্যাজিক মেথড ডিফাইন করছি, এই ম্যাজিক মেথডের ভিতরে একটা স্ট্রিং প্রিন্ট করছি যে ওয়ার্ক হ্যাজ ডান। সো এই ডিস্ট্রাক্টর ফাংশন কি করে, ডিস্ট্রাক্টর ফাংশন হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের বিপরীত। কনস্ট্রাক্টরের বিপরীত বলতে আমরা বল একটু আচ্ছা হ্যাঁ কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ইনভোক হ্যাঁ কন্টিনিউ করুন। আচ্ছা বল, সো যেটা বলতেছিলাম, সো কনস্ট্রাক্টর হচ্ছে ডিস্ট্রাক্টর হচ্ছে কনস্ট্রাক্টরের বিপরীত। কনস্ট্রাক্টর কি করে, একটা অবজেক্ট ক্রিয়েটের সময় ওই কনস্ট্রাক্টর ফাংশনটা কল হয়, আর আমাদের একটা অবজেক্টের যখন লাইফ শেষ হয়, মানে একটা অবজেক্টের লাইফ শেষ হয় ওই সময় আমাদের এই ডিস্ট্রাক্টর ফাংশনটা কল হয়, মানে অবজেক্টের কাজ যে সময় শেষ হয় ওই সময় আমাদের ডিস্ট্রাক্টর ফাংশনটা কল হয়, এবং এটা অটোমেটিক্যালি কল হবে, এটাকে কল করার জন্য আমাদেরকে আর কোনো কিছু করতে হবে না। সো এই তো এটা হচ্ছে আমাদের ডিস্ট্রাক্টরের কাজ। সো এই ডিস্ট্রাক্টর আমাদের প্রজেক্টে অনেক সময় ইউজও হইতে পারে, জাস্ট আপনি বেসিক কনসেপ্টটা জানিয়ে রাখেন যে ডিস্ট্রাক্টর আমাদের কী কারণে প্রয়োজন হয়। সো এখন দেখি আমরা আরেকটা ম্যাজিক মেথড, সেটা হচ্ছে আমাদের ইনভোক। ইনভোক কী করে, ইনভোক এই ম্যাজিক মেথডটা কোনো একটা ক্লাসের অবজেক্ট ছাড়া আমরা এটাকে কল করতে পারি। লেটস অ্যাজিউম আমি আরেকটা ক্লাস নেই, CLASS দেই কি দেই গ্রিটিংস GREAT গ্রেট। আমি তো ক্লাস দিয়ে ফাংশন ক্রিয়েট করতেছি, যাই হোক ইনভোক ফাংশন ইনভোক এখানে নাম দেবো ইকো। ইনবুক মানে কি, এটা তো বাতিল করে না? না না না, ইনভোক মানে হচ্ছে এই ফাংশনটা অটোমেটিক্যালি কল হবে, আমাদের অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না। আচ্ছা ইনভোক যে আই এম কলিং। আচ্ছা ওয়েল, সবাই গ্রেট এই ক্লাসের ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। সো অবজেক্ট সরি গ্রেটিং এই ক্লাসের ভিতরে একটা ইনভোক ফাংশন ডিফাইন করছি। সো এখন এই ফাংশনটাকে আমি কল করব, সরি ফাংশন না, এই ক্লাসটাকে আমি কল করতেছি। এই যে দেখেন রান করি যে ওয়ার্ক হ্যাজ ডান আই এম কলিং। আচ্ছা এখানে একটু মিসম্যাচ হচ্ছে,
এটাকে কমেন্টেড করে রাখি, ডিস্ট্রাক্টরটাকে কনফিউশন করবে। সো এই তো আই এম কলিং এই ফাংশনটা কল, এই স্ট্রিংটা কল হচ্ছে, এটা আসতেছে কই থেকে, আমাদের এই গ্রেড ফাংশন থেকে। সো বেসিক্যালি ইনভোক ফাংশনটা কি করে, আমাদের কোনো একটা ক্লাসের যদি একটা সিঙ্গেল কাজ থাকে, তারপর আমরা একটা ক্লাস দ্বারা শুধু জাস্ট একটা কাজ করবো, জাস্ট ওই কাজটাকে আমরা কোনো মেথডে না নিয়ে ইনভোক এই মেথডে নিয়ে নেব, যাতে পরবর্তীতে আমাদের কোনো মেথডকে আবার কল না করতে হয়। যে এটা হচ্ছে আমরা সিঙ্গেল রেসপন্সিবিলিটির সময় এটাকে ইউজ করতে পারি, যে একটা ক্লাসের একটা কাজ থাকবে। সো এই তো। সো এখন আমরা আরেকটা ম্যাজিক মেথড দেখবো, সেটা হচ্ছে গেট। আমি গেটটা এটাকে কমেন্ট করে রাখি, আমরা বেসিক্যালি ইউজার ক্লাস এটা নিয়ে কাজ করব। গেট, আচ্ছা গেট দেখার আগে এখানে একটা এরর ক্রিয়েট করি। আচ্ছা যে u1.phone, আচ্ছা বল ইকো টু জেড। এখানে দেখেন আমি কি করছি, আমাদের ইউজার ওয়ান অবজেক্টের একটা ফোন নামক প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাচ্ছি, বাট আমাদের এখানে কোনো ফোন নামের কোনো প্রপার্টি নাই, ফোন নামের কোনো প্রপার্টি নেই। দেখি এখানে আমাদেরকে কি এরর দেয়, এখানে কোনো এরর দেখাচ্ছে না, বাট আমার টার্মিনালে এরর দেখাবে, যেহেতু আমি টার্মিনাল দিয়ে রান করতেছি। আচ্ছা এখানে একটা এরর আসার কথা, আচ্ছা যাই হোক এরর আসে নাই। সো দেখেন আমাদের এখানে ফোন নামের এই প্রপার্টি নাই, বাট আমরা এখন ফোন নামের প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো এগুলোর জন্য আমাদেরকে এই কল এই মেথডটাকে ইউজ করতে হবে। ফাংশন কল, সরি কল না গেট হবে, আমরা কল নিয়ে পরে দেখতেছি। ফাংশন গেট একটা প্যারামিটার নেই, এখানে আমরা ইকো করব নেম doesn't exist, exist আচ্ছা বল। সো এখানে আমাদের নেম না ফোন নামের এই প্রপার্টিটা নাই, বাট আমরা এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এখন তো একটা এরর আসার কথা, why not? আচ্ছা এভাবে দিই, ভ্যালুয়েশন না করে। আচ্ছা বল, দেখেন আমাদেরকে ফোন ডাজন্ট এক্সিস্ট বলতেছে, আমরা এখানে কি করতেছি, ইউজার ওয়ানের ফোন নামক প্রপার্টিটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, ইউজার ওয়ানের ফোন নাম্বার প্রপার্টিটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, বাট আমাদের ফোন এই প্রপার্টিটা আমাদের নাই। সো আমাদের এখন ফোন এই প্রপার্টিটাকে আমরা অ্যাক্সেস করার জন্য আমরা গেট এই মেথডটাকে ইউজ করছি, এটা হচ্ছে ম্যাজিক মেথড, যে আমাদের ফোন ডাজন্ট এক্সিস্ট। আমরা যদি এখানে আরেকটা প্রপার্টি দিই, যেমন এখানে দিই ইউজার ওয়ান টেস্ট, লারাবেলে দেখবেন এইসব গেট সেট অনেক ইউজ করা আছে। সো এগুলো দেখে যাতে ব্যবসা না হন, আগে থেকে আমি দেখা যাচ্ছে এই যে টেস্ট ডাজন্ট এক্সিস্ট। সো এই তো। সো এখন আমরা এগুলো হচ্ছে আননোন প্রপার্টি। এখন আননোন প্রপার্টিতে আমরা কিভাবে ভ্যালু অ্যাসাইন করব, এর জন্য আবার আরেকটা ম্যাজিক মেথড আছে। সো এই ম্যাজিক মেথডের নাম হচ্ছে সেট ফাংশন, ctn ফাংশন স্কোপ টু সেট। সেট এই ফাংশনটা দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে আমাদের ভ্যালু, একটা হচ্ছে আমাদের প্রপার্টির নেম, আর একটা হচ্ছে ভ্যালু। যে আমরা এখানে ভ্যালুর নাম কি দেব, VLUE ভ্যালু। সো এখানে জাস্ট আমি সিম্পল ইকো করি, নেম ভ্যালু ইজ ভ্যালু। সো দেখেন এখানে আমাদের ফোন নামের কোনো প্রপার্টি ছিল না, বাট আমরা ফোনটাকে কল করতে চাচ্ছি। যেমন আমরা এখানে u1 phone ইজ ইকুয়াল টু দিলাম একটা হাবিজাবি কিছু একটা স্ট্রিং দিই, পরে জাস্ট ফোনটাকে আমরা অ্যাক্সেস করি, ইকো ইউজার ফোন ফোন। দেখেন আমাদের ফোন, আচ্ছা পরের ফোন ডাজন্ট এক্সিস্ট কি জন্য আসতেছে, ইকো বিআর দেই, তাহলে কোন লাইনে যে এক্সিকিউট হচ্ছে সেটা দেখতে পাবো। আচ্ছা বল।
সো প্রথমে আমাদের ফোন ভ্যালু দিচ্ছে, আমরা যেটা দিয়েছি আর কি 1 2 3 4 আর কি, যে আমাদের কোনো আননোন ভ্যালুতে যদি আমরা কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে চাই তাহলে সেটা আমরা এই সেট মেথডে দ্বারা অ্যাক্সেস করব আর কি। এই সেট মেথড দ্বারা অ্যাকচুয়ালি আমরা ইউজ করব। যে দেখেন ফোন ভ্যালু হচ্ছে এটা আর কি। এখানে আমরা যে কোনো ভ্যালু দিতে পারি। আমাদের লারাভেল ইন্টারনালি এসব অনেক ধরনের কোড ইউজ করে। আচ্ছা, সো আমরা কয়েকটা ম্যাজিক মেথড দেখছি, তারপর আরও অনেকগুলো ম্যাজিক মেথড আছে, কল, তারপর কল স্ট্যাটিক। সো এখন আমরা কল এবং কল স্ট্যাটিকটা দেখব। আচ্ছা বলি, এটা তো দেখলাম আমাদের গেট এবং সেট হচ্ছে আমাদের মেথডের, আমাদের প্রপার্টির জন্য। সো আমাদের সেম আমাদের মেথডের জন্য আছে। যেমন আচ্ছা আগে আমি কলটাকে ডিফাইন করি, ফাংশন কল, কল এখানে হবে আমাদের ইকো। কলের ভিতর যে দুইটা অ্যাসাইন করছে, এটা একটা নেম একটা আর্গুমেন্ট। একটা হচ্ছে নেম হচ্ছে, আরেকটা হচ্ছে আর্গুমেন্ট। এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। যে আমাদের কল ফাংশনটা দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে আর্গুমেন্ট। এই নেমটা কি? এটা কি ওই যে এখানে যে প্রপার্টি নেম যেটা না দেওয়া না আছে? না না, এই নেমটা যে কোনো কিছু হইতে পারে। এটা এই নেমটা হচ্ছে বেসিক্যালি মেথডের নেম, যে এম নেম। এম নেম কল ফাংশনটা কি করে, যে আমাদের একটা ক্লাসে যদি কোনো মেথড যদি এক্সিস্ট না করে তাহলে আমরা এই মেথডটাকে কল ফাংশন দ্বারা ইউজ করতে পারি, মানে ওটাকে অ্যাক্সেস করতে পারি। আর আর্গুমেন্ট হচ্ছে ওই ফাংশনের প্যারামিটার। সো ওই ফাংশনের প্যারামিটার কি কি হইতে পারে, এটা যে কোনো প্যারামিটার হতে পারে। আমি জাস্ট এটাকে আর্কস দিলাম, মেথড নেম আমি দিলাম ইকো জাস্ট এম নেম। আমি এখানে জাস্ট ইকো করে দিতেছি, এগুলো রিয়েল ইমপ্লিমেন্টেশন আপনি লারাভেলে দেখতে পাবেন। মেথড তখন আরো ভালো করে বুঝবো আর কি। এখন জাস্ট এগুলো কনসেপ্ট, এগুলো এখন এইসব নামে প্রপার্টি আছে, পরে যাতে প্রথম দেখাতেই ভেবে সেকেন্ড না হন। এ আর জি এস। আচ্ছা, সো এখন একটা মেথডকে কল করি, যেমন ইউ1 টেস্ট। ইউ1 এর টেস্ট নামে কোনো মেথড না, আমরা কোনো মেথড ডিপেন্ড করে নেই এবং তার একটা প্যারামিটার দিলাম 2। আর এখানে লাইন ব্রেক দেই, আচ্ছা ব্রেক তো আছেই। দেখেন আমাদের টেস্ট আর্কস অ্যারে, মানে আমাদের আর্গুমেন্ট একটা অ্যারে নেই, যে আর্কসটা আছে এটা একটা অ্যারে। সো বেসিক্যালি এখানে আমরা কি দেখলাম, যে আমাদের এই যে টেস্ট আর্কস অ্যারে, মানে আমরা এই কলের মেথডের ভিতরে যেটা প্রিন্ট করছি সেটাই আসতেছে, যে আমাদের মেথড নেম তারপর আর্কস, তারপর আমরা যে আর্গুমেন্ট দেবো ওই আর্গুমেন্টটা আসবে। সো যেহেতু আর্গুমেন্ট আমি জিরো ইন্ডেক্স দিই, আমরা জানি অ্যারেকে আমরা ইন্ডেক্স হিসেবে ইউজ করতে পারি। দেখেন এখন আমি জিরো ইন্ডেক্স দিয়েছি, তো আমাদের প্রথম প্যারামিটারটা আসবে যে 2 আসতেছে, যে এটাকে আমরা ইনডেক্স দিয়ে ইউজ করতে পারি, আমরা এটাকে ইনডেক্স দিয়ে ইউজ করতে পারি। এখানে 2 আসলো কেন? 2 এখানে আমরা এখানে 2 পাস করছি, এই কারণে 2 আসছে। এখানে আমরা যদি 2000 পাস করি 2000 আসবে। এখানে 2000 আসতো। হ্যাঁ, ওকে। মানে বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে, আমাদের এই আর্গুমেন্টস, যে সেকেন্ড প্যারামিটার এটা একটা অ্যারে অ্যাকসেপ্ট করে, এই আর্গুমেন্টটা এটা হচ্ছে একটা অ্যারে। সো আমরা অ্যারে জিরো ইনডেক্স দিয়ে আমরা তার জিরো ইনডেক্সের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি আর কি। বুঝতে পারছি। এই তো। আচ্ছা বল, সো এখন আমরা দেখছি ফাংশন। এখন আমরা ফাংশনকে আরেকভাবে কল করতে পারি, মানে আরেকভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে স্ট্যাটিক ফাংশন। পিইউবি পাবলিক এসটিএ স্ট্যাটিক ফাংশন দিলাম, ডিসপ্লে ডিআইএস পিএলএওয়াই, এগুলোকে বলে স্ট্যাটিক ফাংশন, ফাংশন অথবা মেথড হোয়াট এভার। সো এখানে জাস্ট আমি ইকো করতেছি আই এম স্ট্যাটিক ফাংশন, স্ট্যাটিক ফাংশন ওয়েল, আবার সেম আগের মতো ভুল, ফাংশন কিওয়ার্ড দিই নাই। আচ্ছা, স্ট্যাটিক ফাংশন। সো আমরা স্ট্যাটিক ফাংশনের ইউজ কেস কি, স্ট্যাটিক ফাংশনকে আমরা অবজেক্ট ক্রিয়েট করে সারাই ইউজ করতে পারি। যে একটা ফাংশনের যদি আমরা অবজেক্ট ক্রিয়েট না করি, ডাইরেক্ট এই ফাংশনটাকে ইউজ করতে চাই, তাহলে স্ট্যাটিক ফাংশনটাকে ইউজ করতে পারবো। সো লেটস এজিউম আমরা একটা নর্মাল অথবা যে কোনো ফাংশনের অথবা মেথডের ভিতরেই একটা স্ট্যাটিক মেথডকে অ্যাক্সেস করতে চাই। সো এই ক্ষেত্রে আমাদেরকে দিস দিতে হবে না, এক্ষেত্রে আমাদেরকে সেলফ দিতে হবে। যেমন হচ্ছে পিইউবি পাবলিক ফাংশন, এটা নাম দিলাম অ্যানাদার ফাংশন, ফাংশন ctn ফাংশন fun, তারপর হচ্ছে ction। আমরা এখানে রিটার্ন করব, আচ্ছা রিটার্ন না, এখানে জাস্ট আমরা এই ফাংশনটাকে কল করব, ডিসপ্লে ফাংশনটাকে। সেক্ষেত্রে আমাদেরকে সেলফ
তারপর হচ্ছে আমাদের ফাংশনের নেম দিতে হবে ডিসপ্লে। আচ্ছা, এই জিনিসটা ইউজেস দেখছি, এই যে ডাবল যে জিনিসটা, আচ্ছা আচ্ছা, এটাকে বলা হয় স্কোপ রেজলিউশন। স্কোপ রেজলিউশন, এটার হ্যাঁ। কাজটা এবারে সংক্ষিপ্ত কাজটা কি, এটা কি করে? আমরা তো অন্যান্য মেথডকে জাস্ট অবজেক্ট এভাবে করতাম যে হাইফেন তারপর হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেট এভাবে দিতাম, বাট আমাদের স্ট্যাটিক মেথড এবং আমাদের আসলে প্রপার্টিগুলোকে আমরা স্কোপ রেজলিউশন মানে দুটো সেমিকোলন দেওয়া অ্যাক্সেস করতে পারবো। এর কাজ হচ্ছে এটা। আচ্ছা, এই তো। সো আমরা যদি এখানে অ্যানাদার ফাংশনটাকে যদি কল করি আমাদের ইউজার ওয়ানের অবজেক্টের, তাহলে তো জাস্ট এটা কি একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে? একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন আমরা কল করতেই পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন কি করছি, আমরা এটা তো হচ্ছে তো আমাদের এই নর্মাল জায়গায় ফাংশন। হুম। এই জায়গায় এই জিনিসটা ইউজ না করে আগের মতন ওই যে দিস। হ্যাঁ হ্যাঁ, দিস দিয়ে করতে পারতাম, দিস দিয়ে করতে পারতাম আমাদের ফাংশনটা যদি স্ট্যাটিক না হতো। যেহেতু আমাদের ফাংশনটা যেহেতু স্ট্যাটিক, তা এক্ষেত্রে আমাদেরকে স্কোপ রেজলিউশন দিতে হবে। আচ্ছা 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 মানে স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড অ্যাক্সেস করার জন্য আমাদেরকে স্কোপ রেজলিউশন দিতে হয় ইনস্টেড অফ দিস, দিসের পরিবর্তে। আচ্ছা। এই তো। ওকে। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার। সো নেক্সট আমরা ইনহেরিটেন্সে আসি, যে আমাদের প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেডের মেইন চারটা পিলারের মধ্যে আরেকটা হচ্ছে ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্স কি? সো যেমন ইনহেরিটেন্স হচ্ছে আমরা একটা ক্লাসের কোনো প্রপার্টি যদি আরেকটা ক্লাসের যদি অ্যাক্সেস করতে চাই তাহলে ওটাকে আমরা ইনহেরিটেন্স বলি। যেমন এটা রিয়েল এক্সাম্পল দেখি, যেমন আপনার বাবার জিনিসপত্র আপনি ইউজ করতেছেন মানে উত্তরাধিকার সূত্র অনুসারে। সো এরকম আর কি, যে আমরা উত্তরাধিকার অনুসারে কোনো ক্লাসের প্রপার্টি যদি আরেকটা ক্লাসে অ্যাক্সেস করতে চাই তাহলে ওটাকে আমরা ইনহেরিটেন্স বলবো। সো ইনহেরিটেন্স কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখি, যে একটা এক্সাম্পল সহকারে দেখি তারপর আর এক্সপ্লেন করি। সো লেটস এজিউম আমাদের এখানে একটা ইউজার ক্লাস আছে। সো আমরা এখন আরেকটা ক্লাস ডিফাইন করবো স্টুডেন্ট নামে, কারণ স্টুডেন্ট তো একটা ইউজার, তাই না? আমি এগুলোকে কমেন্ট আউট করে রাখি, এগুলো সবগুলোকে কমেন্ট আউট করে রেখে যাতে এর মেস আপ না করে। আচ্ছা বল, সো আরেকটা ক্লাস ডিফাইন করি স্টুডেন্ট নামে। সো আমরা চাচ্ছি এই স্টুডেন্ট ক্লাসে আমাদের ইউজার ক্লাসের সমস্ত প্রপার্টি এবং ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে মানে ইউজ করতে। সো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এক্সটেন্ড, এই কিওয়ার্ডটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড দ্বারা আমরা কোনো ক্লাসকে ইনহেরিট করতে পারি। ইউজার। হ্যাঁ, এখন আমরা কোন ক্লাসকে ইনহেরিট করবো, এই ইউজার ক্লাসকে। সো এখন যদি আমরা একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, যেমন s1 ইকুয়াল টু যদি কি দেই, s1 ইকুয়াল টু দেই নিউ স্টুডেন্ট একটা নতুন স্টুডেন্ট ক্রিয়েট করছে। দেখেন আমাদেরকে এখানে একটা ইরর দিচ্ছে। এখানে ইরর কেন দিতে হচ্ছে, আমাদের ইউজার ক্লাসের কনস্ট্রাক্টরে আমাদের নেম এবং ইমেল পাস করতে হইতো। যেহেতু আমরা এখানে এক্সটেন্ড করতেছি, তার মানে কি ওই কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো আমাদেরকে এখানে অ্যাসাইন করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সো এখন দিলাম student1 student1 এবং তার মেল দিলাম, যে কোনো কিছু একটা দিলাম, সো s@mail.com। সো দেখেন এখানে আমাদের স্টুডেন্ট ক্লাসে কোনো প্রপার্টি কিন্তু নেই, কোনো প্রপার্টি অথবা মেথড নাই, বাট আমাদের ইউজার ক্লাসে অনেকগুলো প্রপার্টি এবং মেথড আছে। সো আমরা এখন এই স্টুডেন্ট ক্লাস দিয়ে অথবা স্টুডেন্টের এই অবজেক্টে দেওয়া ওই মেথড এবং প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করবো। যেমন আমাদের একটা ইনফো নামের একটা ফাংশন ছিল অথবা মেথড, ইনপুটটাকে যদি কল করি, সো দেখেন এখানে কি আসতেছে, যে ইউজার নেম ইজ স্টুডেন্ট, তাই student1, তারপর হচ্ছে ইমেল আর কি, মানে যেটা দিচ্ছে ওইটা আর কি। অ্যাকচুয়ালি আমরা এই ইনফো ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারতেছি আর কি। এই যে আমরা প্রথমে যেটা ডিফাইন করতেছি সেটা হচ্ছে আমাদের এই স্টুডেন্ট ক্লাস থেকে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল আর কি। আচ্ছা বল, সো এখন আমরা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কথা বলবো, যেমন আমরা প্রাইভেট, প্রোটেক্টেড, তারপর হচ্ছে পাবলিক। সো অ্যাক্সেস মডিফায়ার কেন ইউজ করা হয়? অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে আমাদের ডাটাগুলোকে ইনক্যাপসুলেশন করার জন্য। আমরা কিছু ডাটা অন্য ক্লাসে আমরা দেবো না। লেটস সে যে আমাদের এখানে আরেকটা মেথড দিয়ে, এই যে আমাদের অ্যানাদার ফাংশনকে আমরা চাচ্ছি যে স্টুডেন্ট ক্লাসে সে যাতে অ্যাক্সেস করতে না পারে, আমরা এরকম কিছু একটা করতে চাচ্ছি, যে কোনো ডাটাকে আমরা প্রিভেন্ট করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে ফাংশনকে প্রিভেন্ট করবো ওই ফাংশনকে জাস্ট প্রাইভেটলি দিয়ে দেবো, মানে সে প্রাইভেটলি অ্যাক্সেসেবল। তো আমাদের এই অ্যানাদার ফাংশন, এই ফাংশনটা শুধু আমাদের ইউজার ক্লাসে আমরা অ্যাক্সেস করতে পারবো, এই ইউজার ক্লাসের বাইরে আমরা অ্যাক্সেস করতে পারবো না। সো এই জন্য আমরা ইউজ করবো প্রাইভেট। সো তারপর আরেকটা হচ্ছে প্রোটেক্টেড। আমি এখানে আরেকটা অ্যাক্সেস মডিফায়ার দিই, সেটা হচ্ছে প্রোটেক্টেড। এই প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারের কাজ কি? এই প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারটা কী করে, এই
একটা ক্লাসকে যদি আমরা অন্য একটা ক্লাসে ইনহেরিট করি, জাস্ট ওই ক্লাসে শুধু আমাদের এই প্রোটেক্টেড ভেরিয়েবল অথবা প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা এটা হচ্ছে প্রোটেক্টেড আর প্রাইভেটের মধ্যে ডিফারেন্স। আর পাবলিক তো সব জায়গায় অ্যাক্সেসেবল, যে পাবলিকলি অ্যাক্সেসেবল। সো এখানে যদি আমরা এখানে জাস্ট আমরা সবকিছু মেথডে দেখছি, আমরা যদি এখানে একটা প্রপার্টির বেলায় দেখি, যেমন আমরা ইউজার ক্লাসেই একটা প্রাইভেট ভেরিয়েবল নেই অথবা প্রপার্টি নেই, প্রাইভেট ভেরিয়েবল অথবা প্রপার্টির পাসওয়ার্ড PASS ওডি। সো আমি ইনিশিয়ালি একটা ভ্যালু দিলাম পাসওয়ার্ড 1 2 3 4। আচ্ছা বল, সো আমরা এখন ইউজার ক্লাসের বাইরে পাসওয়ার্ড এই ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করব, অথবা এই পাসওয়ার্ড প্রপার্টিটাকে অথবা অ্যাট্রিবিউটকে আমরা অ্যাক্সেস করব। সো দেখি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, u1 নিউ ইউজার u1 পাসওয়ার্ড ইকো করি। আচ্ছা এখানে একটা অবজেক্ট দিতে হবে কনস্ট্রাক্টরের জন্য, ডাব্লিউ দিলাম ডেমো একটা। আচ্ছা এখানে একটা ইরোড দিবে। আচ্ছা টার্মিনালে এই যে দেখেন আমাকে এখানে ইরোড দিচ্ছে যে PHP ওয়ার্নিং আনডিফাইন্ড ভেরিয়েবল পাসওয়ার্ড। এই দেখেন এখানে একটা ইরোড দিচ্ছে PHP ওয়ার্নিং আনডিফাইন্ড ভেরিয়েবল পাসওয়ার্ড, বাট আমাদের এখানে পাসওয়ার্ডের ভেরিয়েবলটা আছে, বাট আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারতেছি না। সো এটা যদি প্রাইভেট না থাকে, যদি পাবলিক হতো তাহলে আমরা অ্যাক্সেস করতে পারতাম। দেখেন এক সেকেন্ড, পাসওয়ার্ড পাবলিক পাসওয়ার্ড আনডিফাইন্ড ভেরিয়েবল পাসওয়ার্ড, আমি কি ভুল লিখছি? না ঠিকই ছিল। আচ্ছা যাই হোক, এটা সামহাও কোনো কারণে আসতেছে না, বাট এটা এখানে প্রিন্ট করার কথা যে আমাদের পাসওয়ার্ড এটা আর কি। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে আমাদের পাবলিক এবং প্রাইভেট এবং প্রোটেক্টের মধ্যে ডিফারেন্স। আচ্ছা ওয়েল, সো এখন আমরা আরেকটা জিনিস দেখব, ফাইনাল কিওয়ার্ড। আচ্ছা ফাইনাল কিওয়ার্ড যদি পরে দেখতাম, এখন দেখাই দিই। যদি আমরা কোনো ক্লাসের আগে যদি ফাইনাল কিওয়ার্ড যদি ইউজ করি, যেমন FINAL ফাইনাল, তাহলে এই ক্লাসটাকে আমরা আর ইনহেরিট করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ফাইনাল কিওয়ার্ডের কাছে। এই দেখেন আমাদের এখানে একটা ইরর দিচ্ছে যে আমরা এই ক্লাসটাকে আর ইনহেরিট করতে পারবো না, বিকজ ক্লাসটাকে আমরা ফাইনাল কিওয়ার্ড দ্বারা দিয়ে দিয়েছি, যে ফাইনাল কিওয়ার্ডটাকে আমরা এক্সটেন্ড করা যাবে না, তাই তো? অন্য কেউ এক্সটেন্ড করতে পারবে না। এটা হচ্ছে ফাইনাল কিওয়ার্ডের যে কাজ। সো আরেকটা জিনিস দেখি, সেটাকে বলা হয় মেথড ওভারলোডিং। যেমন আমাদের এখানে একটা ডিসপ্লে ফাংশন আছে, যে আমাদের এই ক্লাসটাকে ডিসপ্লে ফাংশন আছে, এখানে প্রিন্ট করতেছে আই এম স্ট্যাটিক ফাংশন, ভালো কথা। সো এখন আমি চাচ্ছি যে সেম ফাংশন আমি এখানে আবার ডিফাইন করতে, তাহলে এখন দেখি আমাদের কি রেজাল্ট আসে। এই ফাংশনটাকে যদি আমি কল করি ডাইরেক্ট, সরি কপি করে এখানে যদি পেস্ট করি, আই এম স্ট্যাটিক ফাংশন, আচ্ছা দিলাম হ্যালো বাংলাদেশ, হ্যালো BANGLDESS, হ্যালো বাংলাদেশ। সো এখন যদি আমরা স্টুডেন্ট ক্লাসের এই স্টুডেন্টের যদি এই ডিসপ্লে ফাংশনটাকে যদি ইউজ করি, তাহলে দেখি কি আসে। স্কোপ রেজলিউশন ডিসপ্লে, দেখেন আমাদের এখানে অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে না, কারণ আমরা এই ফাংশনটা স্ট্যাটিক। আর এখানে একটা ইনপুট দিয়ে দিই, ইকো BR লাইন ব্রেক, ডিসপ্লে আনডিফাইন্ড ভেরিয়েবল ডিসপ্লে প্রোটেক্টেড পাবলিক, পাবলিক দিতে হবে, কারণ প্রোটেক্টেড শুধু এই ফাংশনের ভিতরে অ্যাক্সেসেবল, যেটাকে সে ইনহেরিট করবে। তোমরা বাইরে অ্যাক্সেস করতে চাইছে, এখানে ডিসপ্লে দিছি। সো দেখেন হ্যালো বাংলাদেশ আসতেছে। সো আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিই, এখন দেখবেন আমাদের ইউজার ক্লাসেরটা আসবে, ইউজার ক্লাসের যে স্ট্রিংটা আছে ওইটা আসতেছে, যে আই এম স্ট্যাটিক ফাংশন, যে ইউজার ক্লাসের ওইটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। বাট আমরা যদি এটাকে যদি এখানে আবার পুনরায় লিখি, দেখেন আমাদের হ্যালো বাংলাদেশ আসতেছে। সো এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। সো মেথড ওভারলোডিং আমরা কেন ইউজ করব? আমরা প্যারেন্ট ক্লাসের কোনো কিছু যদি চাইল্ড ক্লাসের কোনো প্যারেন্ট ক্লাসে কোনো মেথড অথবা প্রপার্টিকে যদি আমরা চাইল্ড ক্লাসে চেঞ্জ করি, ওইটাকে আমরা মেথড ওভারলোডিং বলে। সো মেথড ওভারলোডিং আমাদের কাজে লাগতেই পারে, আমি জাস্ট এটাকে দেখাই দিলাম। এই তো। সো নেক্সট আছে দি ফাইনাল কিওয়ার্ড, আমরা ফাইনাল কিওয়ার্ডও দেখলাম। আচ্ছা, সো আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? আমাদের অবজেক্ট ক্লাস, ইনহেরিটেন্স, অ্যাক্সেস মডিফায়ার, কোনো কোশ্চেন তো এটা নাই, তবে এটা হচ্ছে ওই রিয়েল প্রজেক্ট যখন করব কোন একটা
পিএইচপির একদম লাইব্রেরিতে, তখন এটা আরো ভালো করে হ্যাঁ হ্যাঁ, দেখা আর গেছে। এখন জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখেন। কনসেপ্টটা নিয়ে ভালো। আচ্ছা, আজকে লাস্ট আরেকটা জিনিস দেখেন। এখানে ক্লাস নিলাম, টেস্ট টেস্ট এখানে সবসময় এখানে ফাংশনের মতোই করি। আচ্ছা, ফাংশন ফাংশন কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর এখানে দিলাম, কনস্ট্রাক্টরটাকে আমি প্রাইভেট করে দিলাম। আচ্ছা, এখন আমরা ক্লাসের একটা টেস্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, নিউ টেস্ট। সো এখন দেখেন কি রেজাল্ট আসতে। আচ্ছা, একটা ইরোরগুলো তোমার টার্মিনালে দেখবে। দেখেন আমাকে এখানে একটা ইরোর দিচ্ছে যে আমি এখানে আনকট যে আমরা এখানে টেস্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। কেন পারবো না? আমরা কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট করে দিয়েছি। সো এটা জিনিস, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা কনস্ট্রাক্টরকে যদি প্রাইভেট করে দিই তাহলে ওই ক্লাসের আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। কনস্ট্রাক্টর অলওয়েজ পাবলিকলি হতে হবে, তাহলে কোনো ক্লাসে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। সো এই কনসেপ্টটা আমরা সিঙ্গলটন ডিজাইন প্যাটার্নে ইউজ করি। এই কনসেপ্টটা সিঙ্গলটন ডিজাইন প্যাটার্নে জাস্ট এখন বলে রাখলাম যে আমরা কনস্ট্রাক্টরকে যদি প্রাইভেট করে রাখি তাহলে ওই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। আচ্ছা, এগুলা টুকটাক এগুলা মনে রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে পলিমরফিজম দেখব। পলিমরফিজম, তারপরে অ্যাবস্ট্রাক্ট মেথড, এগুলো ইন্টারফেস, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই।